এক রাতেই চুনুমুনু আনতে চাচ্ছ তুমি? ভাগ্য ভালো তোর, বিয়েতে আমি ছিলাম না, তাহলে তোর বাসরে আমি বাজ দিতাম। আরে আমার তো বাসরেই হয়নি। এবার নীরব হা হয়ে যায়, অবাক হয়ে বলে, বাসর না হলে আমার ভাগ্নে ভাগ্নি কোথা থেকে আসছে? ওটা এক্সপার্ট বাসর থেকে, তুমি বুঝবে না। টাকা দাও, বউ নাও। টাকা কি আমার হ্যান্ড ঘড়ি যে সাথে নিয়ে ঘুরবো? কেন তুমি জানো না বিয়েতে বাসরাতে টাকা চাওয়া হয়? জানতাম যে শালাশালিরা টাকা চায়। বোন কবে থেকে চায়? এই বোন এখন তোমার শালার বউ। দুই ভাই বোনের চিল্লানির শব্দ শুনে হাজির হন মিসেস নাজনীন ও মিস্টার রবিন। মিসেস নাজনীন এদের শেষের কথাগুলো শুনতে পায়, তাই বুঝতে পেরেছেন কাহিনী কি। এক পলক দ্বীপের দিকে তাকে ইতস্তত হয়ে বলেন, এখন তোমার রেস্ট নেওয়ার সময় নীরা, যাও লক্ষ্মী মেয়ের মতো রেস্ট নাও। মিস্টার রবিন প্রতিবাদ করে বলেন, আমার মেয়ে এই দিন কি আর ফিরে পাবে? তুমি ওকে বাধা দিচ্ছ কেন? মিস্টার নাজনীন কটমট চোখে তাকান মিস্টার রবিনের দিকে, বলেন, লাজ শরমের মাথা খেয়েছো বুঝি? তোমার জামাই আছে এখানে, দেখতে পাও না? মিস্টার রবিন এবার গলা খাকারি দিয়ে নীরাকে বলে, মানেরা ভাইকে এবার যেতে দাও, ভাইয়ের কষ্ট হচ্ছে তো। নীরা চোখ ছোট ছোট করে বলে, বউয়ের আঁচল ধরার স্বভাবটা এবার ছাড়ো আব্বু। কদিন পর তোমার নাতি নাতনি আসতে চলেছে। নানা ভাইকে দেখে যদি যে নানা ভাই বউকে ভয় পায়, তাহলে ওরা তোমাকে খ্যাপাতে থাকবে। মিস্টার রবিনের বিষম উঠে গেছে। মিসেস নাজনীন বলেন, হয়েছে তো শান্তি, মেয়েকে উড়ন্ত পাখি বানিয়েছিলে না, এবার বোঝো ঠেলা। আমি কি জানতাম ছেলে জামাই জনের সামনে এভাবে ফেস করতে হবে? বিপদ তো তোমাকে কল করে আসবে। দীপ এবার আস্তে করে নীরার ঘরে চলে আসে। প্রথমে ভাই বোন তাও মানা যায়, এখন আবার শ্বশুর শাশুড়ি, কেউ কারোর থেকে কম না। অবশেষে তর্ক বিতর্ক শেষে রবিন টাকা দেন নীরা ও কেয়াকে, তারপর চলে যান সেখান থেকে। নীরবকে ঘরে ঢুকতে দেয় নীরা ও কেয়া। নীরব যাওয়ার পর নীরা ও কেয়া একে অপরের দিকে চাউচিই করে এক চোখ টিপ দেয়। রিক এটা দেখে বলে, এখন আবার কি হলো? কেয়া দাঁত বের করে বলে, বাসরটা দেখবো না? কিন্তু কিভাবে? দরজা তো বন্ধ, ঘরের ভিতর তো এখন ওরা, আর বাইরে আমরা, তাহলে কিভাবে বাসর দেখাবো? নীরা একগাল হেসে বলে, কে বলেছে ঘরে ওরা দুজন? অবাক হয়ে রিক বলে, মানে বাসর ঘরে বর বউ ছাড়া আর কে আছে? বাসর ঘরে এখন বর বউ সহ আমার দাদিন আছে। দাদিন? কোথায় তিনি? খাটের নিচে। আল্লাহ, তাহলে তো ওনার খুব কষ্ট হচ্ছে। কিছু হবে না, দাদিনের আইডিয়া এটা। কিন্তু আমরা কিভাবে দেখব? নীরা বলে, আমার ঘর আর ভাইয়ের ঘর পাশাপাশি, আমাদের বেলকনির মাঝে শুধু চিকন একটা বর্ডার, ওটা পার হলেই হবে। বেলকনির দরজা খোলা, আমরা ওখান থেকে এন্ট্রি নিয়ে বাসরে সারপ্রাইজ দিব। বলে নীরা কেয়ার হাত ধরে টান দিয়ে নিয়ে যায়। রিক আর কি তাদের পিছনে দৌড়ায়। নীরা কেয়াকে নিয়ে ফিরে আসতেই দীপ ভুরু কুচকে তাকায়, চশমা ঠিক করে বলে, ওরা বাসায় যাবে না? না। তাহলে বাসর দেখবে। এই রাতে আর দুষ্টুমি না, অনেক হয়েছে, ওদের এবার রেহাই দাও। আমরা রেহাই দিলেও একজন তো রেহাই দেবে না ক্যাডার সাহেব। কে? সেই ঘন্টাখানেক ধরে সে দাদিন খাটের নিচে বসে আছে, তার কি হবে? সর্বনাশ, দাদিন ওখানে কেন? বুড়ি হলে কি হবে, দাদি শাশুড়ি আমার এখনো রসিক। হাসতে হাসতে বলে নীরা। হওয়াচ্ছি তোমার রসিক। বলে হাঁটা দেয় দীপ। নীরা পথ আটকে বলে, কোথায় আছেন? নীরবের ঘরে। অঘটন ঘটানোর আগে দাদিকে বের করে আনতে হবে। আরে ধুর, বোনের বাসরে কেউ দরজা ধাক্কায়? নাতির বাসরে দাদি আড়ি পাতে? কিচ্ছু ধ্যাত, আমার ক্যাডার সাহেব কিচ্ছু বোঝে না, খালি বোঝে চুনুমুনু গিফট করা। আপনি কি বুঝবেন এসবের আনন্দ? কেয়া ও রিক মিটমিট করে হাসতে থাকে। দীপ এবার নীরাকে বলে, শাট আপ। ইউ শাট আপ। দিন দিন বুড়ো হচ্ছেন, আপনার থেকে দাদিন ভালো। বুড়ি হলে কি হবে, মনটা কি সুন্দর কচি। বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। ভাই ভাবি অঘটন ঘটানোর আগে কি দাদিনকে আনতে চান? হ্যাঁ। তাহলে আমাকে নিয়ে ব্যালকনিতে চলুন। কেন? ওখান থেকে আমরা ভাইয়ের ঘরে যাব। মাথা খারাপ? আমার মাথা ঠিক আছে, আপনার মাথা খারাপ। আপনি জানেন না বাসরে
আড়ি পাতা এটা যুগ যুগ ধরে চলে আসছে। কোনো কথা না, আমি দাদিনকে আনছি, তুমি চুপ করে এখানে বসে থাকো। কান্নার অভিনয় করে নীরা। দীপ বলে, কি হলো? আপনি আমার একটা ইচ্ছাও পূরণ করেন না ক্যাডার সাহেব। আপনি পচা। আমার পেটের বাবু আর আমি খুব কষ্ট পেয়েছি, তাই এখন আমি সারা রাত কান্না করব। বলেই কান্নার অভিনয় করে। দীপ বুঝতে পারলো পাগলি খেপেছে, সারা রাত আর থামবে না। এই মেয়ের যে জেদ, তাই দীপ বাধ্য হয়ে নীরাকে বেলকুনিতে নিয়ে চিকন বর্ডার পার করে। তারপর নিজেও যায় নীরবের ঘরে। রিকো কেউ সেভাবে আসে। খাটের নিচে বসে বসে কোমর ব্যথা হয়ে যাচ্ছে দাদিনের, কিন্তু নীরব ও দীপানিতার কোনো নড়চড় নেই। এটা বাসর নাকি কোনো শান্তি সমাবেশে এসেছে, এটাই বুঝতে পারছেন না তিনি। খাটের এক কোণায় নীরবের পা দেখা যাচ্ছে। এখনও কি দীপানিতার মুখ থেকে ঘুমটা ওঠেনি, এমন চিন্তা ভাবনা করছেন দাদি। এদিকে ঘরের ভিতর চারজন ঢুকে পর্দার আড়াল হয়ে যায়। দীপ বলে, আমার প্রফেশনের সাথে কি এগুলো যায়? আপনার প্রফেশন ধুয়ে আপনি পানি খান, আমার বর হয়ে এগুলো আপনার সাথে যায়। পাগলি বিয়ে করেছিলাম আমি, ভুগতে তো হবেই। পাগলির জন্য কি কি করেছেন তা কিন্তু আমি জানি। এটাই আমার দুর্ভাগ্য। এদিকে রিকো কেয়া বলা বলি করছে। রিক বলে, আমরা ভালো অ্যাডভান্স ছিলাম তাই না চশমিশ? হ্যাঁ। এইদিকে দেখো, নীরব ভাই এখনো দীপান্বিতা আপুর মুখ থেকে ঘুমটা ওঠায়নি। ছেলে মানুষের তো লজ্জা কিসের? এইটাই তো। নীরা বিরক্ত হয়ে বলে, জানতাম আমার ভাই মেয়েদের দিকে তাকায় না, লজ্জা পায়, কিন্তু প্রেমিকাকে বিয়ে করার পরেও এত কিসের লজ্জা? তাড়াতাড়ি ঘুমটা ওঠাবে। আমরা কি সারা রাত জেগে দেখবো নাকি? হ্যাঁ, শুধু ওদের একটু বোকা বানিয়েই তো চলে যাব। দীপ টিটকেরি দিয়ে বলে, আমি আগেই বলেছি এসব করার দরকার নেই। এখন বুঝো, ভাগ্য ভালো শীতকাল। এখানে যে চিপার গরম, গরমকাল হলে বাবু আর বাবুর মা সব যেত। ধুর, চুপ করে দেখুন তো। নীরব একবার দীপানিতার মুখের ঘুমটা ওঠাতে যাচ্ছে তো আবার হাত সরিয়ে নিচ্ছে। এরকম করতে করতে মিনিট 10 লাগিয়ে দিচ্ছে তো ঘুমটা ওঠাতে পারছে না। নীরা আবার বলে, এরা মনে হয় সারা রাত ঘুমটা ওঠানো নিয়ে কাটাবে, বাসর আর হবে না। ভাই হয়ে বোনের বাসর দেখছি, এর থেকে লজ্জার বিষয় আর কিছু আছে বলে মনে হয় না। বোন বাসর করছে কোথায়? চুপ। আচ্ছা, দিদুনের কি অবস্থা? আমি তো আগে থেকেই মুভ লাগিয়ে দিয়েছিলাম, কি জানি কোমরের কি হাল হলো। বলেই কেয়া ঝুঁকে যায় খাটের নিচে। কেয়া খাটের নিচে আসার আগে সেখানে হাজির হয় মিনি। কেয়া ফিসফিস করে বলে, দাদিন। কেয়া ডাক আর তার সাথে অন্ধকারে সাদা বিলাই দেখে মিসেস শিউলি ভয় পেয়ে যান। সাথে সাথে চিল্লিয়ে ওঠেন, আল্লাহ গো, নাতির বাসরের ভূত। নীরবের এতক্ষণ ধরে ঘুমটা ওঠানোর প্রচেষ্টা সাকসেস করলো দীপানিতা। নিজে ঘুমটা নিজে উঠিয়ে নীরবের দিকে তাকিয়ে বলে, দাদিনের আওয়াজ মনে হলো। সাথে সাথে নীরব বেরিয়ে এসে বলে, আমরা সবাই আছি। নীরব দীপানিতা দূরেই বসেছিল। এদের কথা শুনে আরও দূরে সরে যায়। নীরা বলে, ভেবেছিলাম তোর ঘুমটা ওঠানোর পর আপুকে তুই ভালোবেসে কি উপহার দিস এটা দেখব, কিন্তু না, তুই তো দেখছি ক্যাডার সাহেবের থেকে কেবলা। একজন এই প্রান্তে তো আরেকজন অপর প্রান্তে। দীপ নীরাকে আর কিছু বলতে না দিয়ে বলে, হয়েছে, এদের লজ্জা পাইয়ে দিয়েছো, এবার চলো। বলে নীরাকে টানতে টানতে নিয়ে যায়। কেয়া মিসেস শিউলিকে উঠিয়ে দাঁত বের করে হাসতে থাকে। মিসেস শিউলি বলেন, আমার নাত বউ ঠোঁটকাটা হইলেও হোক কথার মালিক, তোমরা পুরুষেরা বাদাই মা। বলে কেয়ার হাত ধরে চলে যান। রিক কেয়ার পিছনে চলে আসে। বাইরে বের হয়ে সবাই অট্ট হাসিতে মেতে ওঠে। বাচ্চারা বাচ্চারা বলো, এ ফর অ্যাপেল। গুটি কয়েক বাচ্চারা মিলে চিল্লিয়ে বলে, তারপর বলো বি ফর বল। সবাই চিল্লিয়ে বলে ওঠে, বি ফর বল। এভাবে করে ছোট ছোট বাচ্চাদের ফ্রিতে পড়াতে থাকে নীরা। রিক, নীরব ও দীপের সহায়তায় কেয়া, দীপানিতা ও নীরা আজ একটি এনজিও চালায়। সরকারি প্রশিক্ষণ এটি। নীরা ইংলিশ, কেয়া বিজ্ঞান ও দীপানিতা অঙ্ক। 3 রমণী মিলে বাচ্চাদের প্রতিদিন পড়াশোনা করায়। আশেপাশের গরিব বাচ্চা যারা আছে সবাইকে এই সংস্থায় বিনামূল্যে পড়াশোনা করাচ্ছে। সাথে করে তাদের বিভিন্ন সমস্যার সমাধান করে গত 3 বছর যাবৎ। সকাল 9টা থেকে দুপুর 12টা ক্লাস করে তারা।
এখন সবার ছুটির সময় 12টা বাজতেই ঘড়িতে শব্দ হয়, সাথে সাথে পড়া বন্ধ করে নীরা বলে, তাহলে বাচ্চারা আজ তোমাদের এই পর্যন্ত ক্লাস। আজ আমি আসি, বাই বাই, ভালো থেকো। সকল ছাত্রছাত্রী মিলে বলে। আসসালামু আলাইকুম ম্যাম। মিষ্টি হাসি দিয়ে নীরা উত্তর করে। ওয়ালাইকুম আসসালাম। বলে নীরা ক্লাস থেকে বের হয়ে দেখা করে কেয়া ও দীপানিতার সাথে। কেয়া ও দীপানিতা অন্যদের ক্লাস করিয়ে এসেছে। সবাই একসাথে এক জায়গায় এসে দাঁড়ায়, তারপর সবাই মিলে বাড়িতে যায়। নীরা বাসে এসে দরজা খুলতে নীরাকে অ্যাটাক করে তাদের 1.5 বছরের যমজ 2 মেয়ে দিশা ও নেহা। তুতলিয়ে বলে, আমাদের নিয়ে দাওনি কেন? নীরা ভাবুক ভঙ্গি করে বলে, আসলে মনে পড়ছে না। ও হ্যাঁ, মনে পড়েছে। আমি কত করে চেয়েছি তোমাদের নিয়ে যেতে, কিন্তু তোমাদের বাবা কি পচা আমাকে বলে তোমার 2 বিচ্ছুকে নিব না, বলেই আমাকে টানতে টানতে নিয়ে যায়। নীরার কথা চোখ মুখ উঁচু করে শুনতে থাকে দিশা ও নেহা। বলে, পাপা বলো। নীরা সারাদিন দীপকে বুড়ো বুড়ো বলে, তাই এখন বাচ্চারাও দীপকে বুড়ো বলে। হ্যাঁ আমার সোনামণিরা, আচ্ছা দাদিকে বেশি জ্বালাওনি তো? বলতে না বলতেই মিসেস সাবিনা এসে বলেন, তোমার মেয়ে হয়ে তারা জ্বালাবে না, এটা আদৌ মানতে হবে আমাদের। মিসেস শিউলি টিপ্পনি কেটে বলেন, তা নাদবো? এই 8 বছরে তো মোট 4টা বাচ্চা নিয়েছো, এখন পেটেও 1 জোড়া রাখছো, আর কত নিবা? হ্যাঁ, নীরা ও দীপের এই লুকোচুরি গল্পের 8 বছর হয়ে গেছে। এই 8 বছরে নীরার জোড়ায় জোড়ায় মোট 4টি চুনমুনু এসেছে। কেয়ারিকের 2টি বাবু, তবে যমজ না। 2 বছর গ্যাপ দিয়ে একটি ছেলে ও একটি মেয়ে। দীপানিতার একটি মেয়ে বাবু হয়েছে। নীরা নিজের পেটের দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলে, এবার আমি নিজেও হাঁপিয়ে গেছি দাদিন। পোলাপান যা হয়েছে এটাই মানুষ করতে কষ্ট হয়ে যাচ্ছে, বাকিগুলো নিয়ে কি করব, শখ মিটে গেছে। মিসেস শিউলি ও মিসেস সাবিনা হেসে দেন। নীরা বলে, দায়ান আর দিহান এরা কোথায়? স্কুল থেকে আসেনি? নীরার বড় যমজ ছেলে এখন 7 বছর চলে। মিসেস সাবিনা বলেন, তোমাদের বাবা ওকে আনতে গেছে, আর আদ্র নানা ভাই আসবে কাল, তোমার বেবি শাওয়ার হবে তাই। অভ্র এখন বোর্ডিংয়ে পড়াশোনা করে। অভ্রকে 6 বছর বয়সে বোর্ডিংয়ে দেওয়া হয়। অভ্র ওখানে যেতে না করেনি, বরং সবার সাথে সেও রাজি হয়েছে। শিক্ষকদের ব্যবহার ও অন্যান্য ছাত্রদের দেখে অভ্র এখন ওখানে থাকতে আনন্দ পায়। দীপানিতা মাসে একবার করে 7 দিনের জন্য অভ্রকে নিজের কাছে এনে রাখে। বোর্ডিংয়ের লোকেদের সাথে কথা বলা আছে তার। বিকালে দীপ বাসে এসে নিজের রুমে ঢুকে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে। পুরো ঘর এলোমেলো, সোফায় স্কুল ড্রেস, খাট অগোছালো, কাঁথা কম্বল এলোমেলো। মিউজিক বক্সে গান চলছে, লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স। গানের তালে দীপের লুঙ্গি পরে নাচতে থাকে 5 বিচ্ছু। বাচ্চা ও মা সাথে করে পেটের ভিতর বেড়ে ওঠা সন্তান মনে হয় পেটেই ডিজে ডান্স করছে। তা না হলে এভাবে কেউ 7 মাস অবস্থায় লাফালাফি করতে পারে? মনে খুশিতে নাচানাচি করছে, দেখলে মনে হবে সে প্রেগনেন্ট না, তার এমনি এমনি পেট বেড়েছে, তাও আবার ইয়া বড় এক পেট। নীরা মনে খুশিতে নাচতে থাকে, কিন্তু হঠাৎ করে গান বন্ধ হয়ে যাওয়ায় নীরার নাচ বন্ধ হয়ে যায়। কিন্তু দিশা ও নেহা এখনও লাফিয়ে লাফিয়ে বলে, লুঙ্গি টান। বলার পর যখন হুঁশ ফিরল গান বন্ধ, তখন ওরা বলে, কি হলো? গান বন্ধ কেন? নীরা ও দায়ান দিহান দীপের দিকে তাকিয়ে আছে। বাচ্চারা বাবাকে দেখা মাত্রই দৌড়ে এসে জড়িয়ে ধরে বাবাকে। দীপ একসাথে তার 4 সন্তানকে বুকে আগলে নেয়, তারপর বলে, আই মিস ইউ অল। বাচ্চারা বলে, আমিও। দীপ সবাইকে চকলেট দিয়ে বলে, পাপার গিফট, এখন তোমরা পাপাকে গিফট দাও। 4 বাচ্চা এসে দীপকে চুমু দিয়ে দেয়। অতঃপর দীপ নীরার কাছে আসে। বাচ্চারা চলে গেছে ছাদে। দীপ বলে, বাচ্চাগুলো তো এমনিতেই বিচ্ছু হয়েছে, পেটেরগুলোকে কি আসার আগেই বিচ্ছু বানাবে? নীরা চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, আমি আর পারছি না ক্যাডার সাহেব, এই বারবার বাবু নিতে নিতে পেট ফুলে কুমড়ো হয়, তার ভেতর আবার আপনার 101 রুলস। তো আমি কি করব? আমাকে চুনুমুনু গিফট করা বন্ধ করুন ক্যাডার সাহেব। 1 ডজনের জন্য দাবি ছিল তোমার চন্দ্রপাখি।
আমার এখন শখ মিটে গেছে। এতগুলো বাচ্চা নিলে সরকার আমাদের ওপর আইনি পদক্ষেপ নেবে, বলবে এরা হলো জনসংখ্যা বৃদ্ধির আসল কারণ, এদের জন্যই দেশের জনসংখ্যা বেড়ে আজ বাংলাদেশ দরিদ্র। বুঝলাম। এখন তাহলে আমি চুনুমুনু গিফট করা থেকে রিটায়ার্ড পেলাম। জি ক্যাডার সাহেব, আসুন আপনাকে খাবার দিই। বলে নীরা চলে যায় ভাত পাড়তে। দীপ ফ্রেশ হয়ে চলে আসে, দুজনে একসাথে খাওয়া দাওয়া করে। বাচ্চারা বিকেলে ঘুম থেকে উঠছিল না বলেই নীরা গান চালিয়ে নাচতে শুরু করে। অতঃপর দীপ আসাতে এখন সব কাজিন মহল একসাথে হয়ে খেলাধুলা করছে। দীপানিতা ও কেয়া মিলে প্লেট সাজাচ্ছে, বেবি শাওয়ারের থালা সাজানো হচ্ছে। এদিকে নীরাকে সবে কিছু না কিছু খাওয়াবে, তাই বড় একটি প্লেটে খাবার সাজানো হয়। নীরাকে একটি শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে, মাথায় শাড়ির আঁচল দিয়ে ঢাকা। কেয়া ও দীপানিতা মিলে নীরাকে এনে বসিয়েছে নীরার আসনে। একে একে সবাই মিলে নীরাকে দোয়া করে। নিচের শিউলি গুরুজন, তাই তিনি নীরার হাতে বেবি শাওয়ারের থালা তুলে দেন, কিছু দোয়া পরে নীরার গায়ে ফু দেন। অতঃপর বলেন, আর পুঁতি চাই না গো নাতবো, আমার নাতির সম্পত্তি তো শেষ হয়ে যাবে। আরেক প্রতিবেশী রসিকতা করে বলেন, তা বলি, দুই ভাইও তো কম না, বিয়ের পর পর যে মেয়েটাকে বাচ্চা দিচ্ছে, এখন বছরের পর বছর বাচ্চা দিতেই আছে। আরেক প্রতিবেশী বলেন, আমাদের অবশ্য ভালো, বছর বছর দাওয়াত পাচ্ছি। মিসেস শিউলি বলেন, দেখছো তো নাতবো, তোমাগো জন্য এখন প্রতিবেশীরাও বছরের পর বছর আমাগো বাড়িতে আইতে পারে দাওয়াতের জন্য, আর যে কত টাকা যাইবো। বলেই সবাই হেসে দেন। এই যা, আমরা আসার আগে বেবি শাওয়ার হয়ে গেল। কথাটি শ্রবণ হতে সবাই মিলে পিছনে তাকিয়ে দেখে পিঙ্কি ও তার স্বামী, সাথে করে মিষ্টি হাসি দেওয়া একটি মেয়ে। মেয়েটির বয়স 2 বছর। মিসেস সাবিনা এসে পিঙ্কিকে জড়িয়ে ধরে বলে, মামিকে তো ভুলেই গেছো। সংসার শুরু করলে কি আর বাবার বাড়ির দিকে চোখ আসে মামি? তুমি নিজেই তো তোমার বাবা বাড়ির দিকে কম যাও। মিসেস সাবিনা হেসে দেন, বলেন, এইটাই যে নিয়ম মা। নীরা বলে, ভাগ্যিস আমাকে আম্মু জোর করে বিয়ে দেয়, না হলে আমাকেও আজ এই ভুগতে হতো। দীপানিতা নীরার কাছে এসে বলে, শুধু কি তুমি লিটল ভাবি, আমিও তো তোমার মতো লাকি। নীরা এক হাতে জড়িয়ে ধরে দীপানিতাকে। ঠিক তখনই দরজায় দাঁড়িয়ে অভ্র বলে, আম্মু। সাথে সাথে দীপানিতার চোখ যায় সেদিকে। দীপানিতা দৌড়ে এসে জড়িয়ে ধরে বলে, আমার বাবাই আমার কলিজা, কত মনে পড়ে তোমার কথা। এই যে এসেছো, আর যেতে দিব না। অভ্রর বয়স 12 বছর, কয়েকদিন পরেই 13 হবে। 5ম শ্রেণীতে পড়ে অভ্র। বলে, আমাকে তো টপার হতে হবে, তবে আমি মামুর মতো না, আব্বুর মতো বাইরে থেকে পড়াশোনা করতে চাই। আমার তামু মায়ের স্বপ্ন পূরণ করতে চাই। অভ্র দীপানিতা সব সত্যি বলে দিয়েছে যখন অভ্রর 7 বছর বয়স। 1ম শ্রেণীতে ভর্তি করিয়ে অভ্রকে সব সত্যি বলে দেয় দীপানিতা। অন্যদের থেকে জানার থেকে ভালো সে সত্যি জানিয়ে নিজের কোলে আগলে রাখবে অভ্রকে। অভ্র তার জন্মের সময়ের ঘটনা জানার পর কিছুটা কষ্ট পেলেও সবার ভালোবাসায় তা ঢাকা পড়ে যায়। অভ্র চায় সে তার মৃত মায়ের স্বপ্ন পূরণ করবে। স্কুল জীবনে থাকতে তামান্না দীপানিতাকে বলতো, আমার প্রথম যদি ছেলে সন্তান হয় তাকে উচ্চশিক্ষিত করিয়ে বিদেশে পাঠাবো, তারপর তোর মেয়ে হলে তার সাথে বিয়ে দিব। দীপানিতা বলতো, আমার যদি মেয়ে না হয়? তামান্না মুখ শুকিয়ে বলতো, তাহলে তোর কোনো ভাগিনা দেখে বিয়ে দিব। বলে 2 বান্ধবী হেসে দিত। পুরনো কথা মাথা থেকে বিচ্ছেদ ঘটে নীরা চিৎকারে। নীরা জোরে চিৎকার করে বলে, ও মা গো। মিসেস নাজনীন এতক্ষণ হাসাহাসি করলো নীরার চিৎকারে আটকে টাকান নীরাতিকে। দীপ ও বাকি ছেলেরা ঘরে ছিল, মেলি কাজে ওরা থাকতে যায়নি। নীরা ছটফটানিতে বাইরে চলে এসে ওরা দেখতে পাই নীরা পেটে হাত দিয়ে বলছে, খুব পেটে ব্যথা করছে, ঘর ঘুরছে আমার, এমন তো এর আগে হয়নি। মিসেস নাজনীন ও মিসেস সাবিনা মিলে নীরার মাথায় তেল দিতে থাকে। কেয়া ও দীপানিতা মিলে নীরার হাত পা মালিশ করছে। দীপ সাথে সাথে নীরার কাছে এসে বলে, কি হয়েছে? নীরা কান্না করতে করতে বলে, আমি মনে হয় আজ মারা যাবো ক্যাডার সাহেব, খুব ব্যথা করছে, ওরা পেটের ভেতর খুব লাথি দিচ্ছে। ছেলে মেয়েরা মায়ের এমন অবস্থা দেখে আঁতকে উঠে কান্না করে দেয় নীরার কাছে এসে।
নীরা তাকায় ওদের দিকে, কিন্তু কিছু বলতে পারছে না। রিক বাচ্চাদের কোলে নিয়ে আদর করতে থাকে। কিছুক্ষণ নীরাকে ঘরোয়া উপায়ে ডাক্তারের পরামর্শ মতো চলার পরও যখন কাজ না হয়, তখন ডাক্তারকে ফোন দিয়ে শুনতে পাই, অনেক সময় প্রেগনেন্সির 7 মাসেও ডেলিভারি হয়। এটাকে প্রি ম্যাচিওর বেবি বলে। ওনাকে হসপিটালে আনতে হবে। নীরাকে কোলে করে নিয়ে দীপ গাড়িতে ওঠে। নীরাকে ধরে বসে আছে কেয়া ও দীপানিতা। নীরব তার পার্সোনাল ডক্টর ফ্রেন্ডের সাথে কথা বলে হসপিটালে নীরার ভর্তির ব্যবস্থা করে। বাচ্চাদের কান্নাকাটি বেড়ে যেতে বাধ্য হয়ে তাদেরকে নিয়ে হসপিটালে আসেন মিসেস নাজনীন। অন্যরা আরও জিনিসপত্র গুছিয়ে নিয়ে আসছেন। হসপিটালে আসার পর নীরাকে দেখে ডাক্তার বলেন, ওনার ডেলিভারি করতে হবে। নীরাকে নিয়ে অপারেশন রুমে যাওয়ার আগে নীরা তাদেরকে বাধা দিয়ে বলে, আমি আমার পরিবারকে কিছু বলতে চাই। দীপ তড়িৎ গতিতে নীরার কাছে এসে নীরার হাত ধরে বলে, হ্যাঁ বলো চন্দ্র পাখি। নীরা বলতে শুরু করে, আমি জানি না আমি বাঁচবো কিনা। যদি আমি মারা যাই, আপনি যেন দ্বিতীয় বিয়ে করবেন না। সবাই হাঁ হয়ে যায় নীরার কথা শুনে। দায়ান ও দিহান এগিয়ে এসে শুনতে থাকে মায়ের কথা। নীরা বলে, আপনি আরেকটি বিয়ে করলে সেই ঘরেও আরও সন্তান হবে। তখন আমার 4 সন্তান সৎ মায়ের কাছ থেকে অনেক মার খাবে। মরার পর ভূত হয়ে আমি এসব দেখতে পারবো না। দীপ বলে, মাথা কি গেছে নাকি? মরার পর ভূত, এসব কি কথা? নীরা চিলিয়ে পেন সহ বলে, হ্যাঁ হ্যাঁ ভূত। আপনি কি মনে করেছেন আমি মরে গেলে আর এক বিয়ে করবেন? আসলে এটা হবে না। আমি ভূত হয়ে আপনাদের দেখব, যাতে আমার মৃত্যুর পর আপনি বিয়ে না করতে পারেন। মাথা গেছে তোমার? নীরা বলে, হ্যাঁ আমার মাথা গেছে। লোকে যেমন দারোয়ান হয়ে চোর পাহারা দেয়, আমি তেমন ভূত হয়ে সতীন পাহারা দিব। মিসেস নাজনীন বিরক্ত চোখে তাকান। মেয়ের এতগুলো বাচ্চা হলো, হায়ার এডুকেশন কমপ্লিট করলো, আবার এখন একজন উদ্যোক্তা, সাথে ছোটখাটো শিক্ষক। সে কিনা এমন কথা বলে? দীপ নীরাকে আর কিছু বলতে না দিয়ে নার্সকে বলে, ওকে নিয়ে যান তো ভিতরে, বউ সহ বাচ্চাকে নিয়ে আসবেন। নীরা তার 4 সন্তানকে জোরে জোরে বলে, শোনো চুনুমুনুরা, তোমাদের মা মারা গেলেও ভূত হয়ে আসবে, তাই তোমরা পাপাকে আরেকটি বিয়ে করতে দেবে না। দায়ান ও দিহান বলে ওঠে। ভাইদের এমন কথা বলতে দেখে দিশা ও নেহা বলে, হ্যাঁ হ্যাঁ বিয়ে করতে দিব না। সব ভাই বোন মিলে বলে, সৎমা আসবে না আনবো না, আসবে না আনবো না, তুমি আম্মু চিন্তা করো না। নার্স নীরাকে নিয়ে ভিতরে যাচ্ছে। নীরা জোরে জোরে বলে, আমি মারা গেলে ভূত হয়ে আপনার সব সম্পত্তি ভ্যানিশ করে আমার সন্তানদের নামে করে দিব। আপনি কিন্তু অন্য বিয়ে করার কথা মাথায় আনবেন না ক্যাডার সাহেব, কারণ ভূতের অনেক পাওয়ার থাকে, তারা ম্যাজিক জানে। আমি ম্যাজিক করে আপনার দ্বিতীয় সংসার ভেঙে দিব। দিশা ও নেহা তুতলিয়ে বলে, দীপের মাথায় হাত। 4 বিচ্ছু মায়ের মতো পাগল। বাকিরা হাসবে নাকি চিন্তা করবে বুঝতে পারছে না। নীরাকে অপারেশন রুমে নেওয়ার পর সব কিছু শান্ত হয়ে আছে। দীপ একটি বেঞ্চে বসে চিন্তা করতে থাকে। বাবাকে চিন্তা করতে দেখে বাচ্চাগুলো চুপ করে বাবার দিকে তাকিয়ে আছে। ছোট 2 দিশা ও নেহা কান্না করতে শুরু করে। তাদেরকে কোলে নিয়ে সান্ত্বনা দিচ্ছে কেয়া ও রিক। কিছুক্ষণ পর রুম থেকে 2টো বাচ্চার কান্নার আওয়াজ বের হয়। নার্সের কোলে করে আসে ছোট ছোট পুষ্টিহীনতার 2টি বাবু, একটি ছেলে একটি মেয়ে। নার্স এসে দাঁড়াতেই দীপ তাদেরকে কোলে নেয়। কিছুক্ষণ দেখার পর বাচ্চাদের কানে আজান দিতে থাকে। দীপ ও মিসেস নাজনীন একসাথে বলে, বাচ্চাদের মা কেমন আছে? দিশা ও নেহা বলে, বাচ্চাদের মা কেমন আছে? নার্স হেসে দেয়, বলে, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা ঠিক সময়ে আনতে পেরেছেন, তাই সঠিক সময়ে চিকিৎসা করে ডেঞ্জার থেকে মুক্ত। নার্সের কথায় সবাই শান্তির নিঃশ্বাস নিতে থাকে। নীরাকে বাসায় আনা হয়েছে আজ 2 মাস। সোফায় বসে মাথায় হাত দিয়ে মেয়ে বাবুকে ফিডিং করায় নীরা। মিসেস শিউলি ছেলে বাবুকে কোলে নিয়ে আছেন। দিশা ও নেহা কান্নাকাটি করছে। বাচ্চার নব্য 2 জনকে ফিডিং করাতে করাতে হাঁপিয়ে গেছে নীরা। এখন আবার এরা আবদার করছে। এদিকে দায়ান ও দিহান গোসল না করে মারামারি করছে, চিল্লাচিল্লি করছে। মেয়েকে খাওয়ানোর পর ছেলে কেঁদে ওঠে। আবার ছেলেকে শান্ত করার পর মেয়ে কান্না করে। এক কথায় নীরা শেষ। মিসেস শিউলি বলেন, কি গো নাদবো, আর জমজ কবে নিবা?
একবার মরণের হাত থেকে ফিরে আসছি, আর যাইতাম না। মিসেস শিউলি হেসে দেন। মিসেস সাবিনা রান্না শেষ করে নীরার কাছে এসে বাবুকে কোলে নিয়ে বলেন, এইবার যমজ মেয়ে দুটোকে আদর করব মা। বিরক্ত হয়ে নীরা বলে, আমাকে এবার একটু আদর করতো। মিসেস শিউলি বলেন, তোমার আর আদর করতে দিব না আমি ভাই, এবার পুতি হইলে এবার নিজেই বিয়া কইরা হুর বাড়ি যাব। বাবুদের ফিডিং করিয়ে ঘুম পাড়িয়ে দোলনায় রেখেছে। দায়ান ও দিহান মিলে দিশা ও নেহাকে নিয়ে বাচ্চাদের ঘরে ঘুমাতে গেছে। দীপ নীরার কাছে এসে বলে, তাহলে শুরু করা যাক। কি? মিশন নেক্সট চুনুমুনু। মাফ চাই, আমার ভুল হয়ে গেছে। তখন আমার আবেগ কাজ করেছিল, এখন বিবেকে নাড়া দেয়। গুড নাইট ক্যাডার সাহেব। বলে নীরা কাঁথা মুড়ি দেয়। দীপ আলতো হেসে নীরার গা ঘেঁষে শুয়ে নীরার মাথায় হাত দিয়ে বলে, পাগলি চন্দ্রপাখি। নীরা দীপের দিকে তাকায়, দেখতে পায় চশমা পরিহিত সেই সুদর্শন পুরুষ, যার 6টি বাচ্চার মা এখন সে। দীপের দিকে ফিরে নীরা বলে, বউ পাগলা ক্যাডার সাহেব। বলেই দুজনে হেসে দেয়।